বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি। এখনো সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থবিরোধী চক্র, সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। হামা উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ানো 200, আক্রান্ত 20,000-এর বেশি, সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলে হাসপাতাল ছাড়ার পরামর্শ। ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ, ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। প্রাণ বাঁচাতে 8 তলায় উঠেও রক্ষা পেল না তরুণ। চট্টগ্রামে মারধরের পর নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে হত্যা, জড়িত অভিযোগে 4 জন গ্রেফতার। তীব্র দাবদাহের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি, স্বস্তির বদলে অস্বস্তি। 3 জেলায় বজ্রপাতে 5 জনের মৃত্যু, দিশেহারা পরিবারের সদস্যরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগ খুঁজছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবারও জানালেন, জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে সরকার প্রধান আরও বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করেছে। এর আগে বাবার হাত থেকে দাদি বেগম খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। এবছর 15 জন বিশিষ্ট ব্যক্তি এবং 5 প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার 2024-এর মরণোত্তর প্রদান করা হলো। সন্তানের হাত থেকে সম্মাননা পাবেন মা, এমন ঘটনা বিশ্বে সত্যি বিরল। সান্ত্বনা শুধু দেশের জন্য, মায়ের অসামান্য অবদানের স্বীকৃতি আসলো সেই ছেলের কাছ থেকেই। তবে তা দেখে যেতে পারেননি মা বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2026 পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। মরণোত্তর এই পুরস্কার গ্রহণ করলেন তার নাতনি। ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান মায়ের পুরস্কার তুলে দেন মেয়ে জাইমা রহমানের হাতে। পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসাবে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী। বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রেরণার শক্তি যোগাবে এই পুরস্কার। ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থবিরোধী শক্তি এখনো সুযোগ খুঁজছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের প্রত্যাশিত স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর জানিয়ে তারেক রহমান বলেন, জুলাই সনদে প্রতিটি অঙ্গীকার পূরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছেন। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা। আমরা দলীয় ইশতেহারে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতেও সরকার ভর্তুকি দিয়ে হলেও সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করছে বলে জানান সরকার প্রধান। তার আহ্বান, সব ক্ষেত্রেই প্রত্যেককে মিতব্যয়ী হতে হবে। বিশ্বের সকল দেশে তেল ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখন পর্যন্ত এই সিদ্ধান্তটি নেইনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার।
ফ্যাসিবাদী শাসনামলে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থায় অন্তর্বর্তী সরকারও শৃঙ্খলা ফেরাতে পারেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। হামা উপসর্গে 1 মাসে মৃত্যু ছড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিনই ধারণ ক্ষমতার চেয়ে 2-3 গুণ শিশু ভর্তি হচ্ছে। বুধবার দিবাগত রাতে রাজশাহীর বেসরকারি একটি হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় 3 মাসের শিশু আবুল বাশার। তার কিছুক্ষণ পর মারা যায় সে। শেষ রক্ষা হয়নি 7 মাসের শিশু ওমরেরও। রাজশাহী হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন 11 জন রোগী ভর্তি। ছাড়পত্র পেয়েছে 29 জন। প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশই কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার দরুন এই হামের উপসর্গে আমাদের এখানে ভর্তি হয়েছে এবং তাদের বড় একটি অংশই করুণ পরিণতি বরণ করেছে। এদিকে গত 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে নতুন করে ভর্তি 30 জন। ছাড়পত্র নিয়েছে 52 জন। বাচ্চা তো কোনো পরিবর্তন দেখিনি। 103 জন, সার্জে 102-তে থাকে। একটা বেডে 2-3 জন করে দিছে বাচ্চারা, অক্সিজেন নিতে পারে না। তো ফ্যানের সংকট, একটা ফ্যান নষ্ট হয়ে আছে, ফ্যানটা ঠিকও করতেছে না। বাগেরহাট সদর হাসপাতালে 36 শয্যার বিপরীতে রোগী ভর্তি শতাধিক। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে রোগী রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। গত 1 সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 75 রোগী। আগে 2-3 ডাক্তার দেখাইছি, এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। এখন ডাক্তার দেখতেছে কিন্তু কোনো পরিবর্তন পাচ্ছে না। 2-3 দিন জ্বরের পর হসপিটালে নিয়ে আসছি, তারপর চিকিৎসার পরে আস্তে আস্তে জ্বর কমছে। কালকে একটু ভালো দেখছিলাম, আবার সকালে থেকে আবার অতিরিক্ত কাশি উঠেছে। যশোরে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি হাসপাতালে আলাদা 250 শয্যার আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গায়ে গুটি গুটি উঠছিল, তাও ওইটাও সেরে গেছিল। সেরে যাওয়ার পরে এখন এই 4-5 দিন ধরে এইরকম গায়ে ভরে গেছে সব। একটা অংশ আমরা আলাদা করেছি, ওখানে আমরা এই হামের রোগী রাখছি। সেই সাথে আমাদের যে আইসোলেশন, যেটা ডায়রিয়া, পক্স, অন্যান্য রোগী রাখি, সেখানেও হামের জন্য কিছু বেড আছে। এই দুইটা মিলে আমরা কার্যক্রম করছি। এরই মধ্যে স্বস্তির খবর চাঁদপুরে কমতে শুরু করেছে হামের প্রকোপ। বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ভর্তি 6 রোগী আশঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের চিকিৎসক। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। নারায়ণগঞ্জে ফেরিতে ওঠার সময় শীতলক্ষা নদীতে পড়ে গেল প্রাইভেট কার। ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন চালক। ডুবে যাওয়া গাড়িটি উদ্ধার। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় দুর্ভোগের শেষ নেই চালকদের। এমন পরিস্থিতিতে রাজধানীতে বন্ধ রয়েছে বেশ কিছু পাম্পও। কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতে পাম্প খোলা না রেখে সরকারের উচিত একসঙ্গে সব পাম্প খোলা রাখা। এদিকে চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে 66,000 মেট্রিক টন ডিজেল। ভারত থেকেও পাইপলাইনে আসছে 5,000 মেট্রিক টন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের ভোগান্তি অনিবার্য বাস্তবতা। সংকট নিরসনে নানা পদক্ষেপের পরও পরিস্থিতির কোনো পরিবর্তন নেই। দিনকে দিন দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের সারি। মজুত, সরবরাহ ও বিপণন ব্যবস্থা নিয়ে সরকারের আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন নেই মাঠের চিত্রে। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। মন্ত্রী বলে যে তেলের কোনো সমস্যা নাই, দেশে পর্যাপ্ত তেল আছে মজুত, কিন্তু আমরা তো পাম্প আসলে তেল পাই না। সরকার যে বলতেছে তাহলে তেলটা কোথায়? তাহলে এরকম হচ্ছে কেন? সরকার তো এখানে আইসা দেখতেছে না যে আসলে কি এখানে সবকিছু হইতেছে কিনা, ঠিকমতো দিতেছে কিনা, সাধারণ মানুষ কি পাচ্ছে কিনা সুবিধা। রাজধানীর 7টি পাম্পে ফুয়েল পাস অ্যাপ চালু করলেও সেটি কাজ না করার অভিযোগ অনেকের। গতকালকে ফুয়েল পাস করতে যাইছি, পাসওয়ার্ড নেয় না। হ্যাঁ, তো এখন আজকে আবার ট্রাই করব। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ডিউ যেটা ফিক্সড যে তেলটা ওইটা ছাড়া তারা অ্যালাউ করতেছে না। এদিকে জ্বালানি খাতে চলমান অস্থিরতার মাঝেও আশার আলো জেগেছে আমদানি করা তেলে। মার্চ থেকে এ পর্যন্ত দেশে ভারতীয় ডিজেল আমদানি হয়েছে 30,000 মেট্রিক টন। উত্তরাঞ্চলে সংকট নিরসন ও মজুত স্বাভাবিক রাখতে বড় ভূমিকা রাখছে এই তেল। 13,500 লিটার গাড়িতে আমরা যে তেল পাচ্ছি 3,000 আর 4,500। এই জায়গায় আমরা তেল 15,000 লিটার, এই জায়গায় পাচ্ছি এখন 9,000, 6,000।
এদিকে হরমুজে জাহাজ চলাচলে জটিলতার মধ্যেও বিশেষ ব্যবস্থায় আমদানি করা হচ্ছে ডিজেল ও জেট ফুয়েল। চট্টগ্রাম বন্দরে প্রতি সপ্তাহেই কোনো না কোনো জ্বালানি নিয়ে 3 থেকে 5টি জাহাজ ভিড়ছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব। সরাসরি যাচ্ছি সেখানে। ছোট ছোট প্রজেক্ট করে আসলে হয় না, আসলে প্রাইভেট সেক্টরকে আসলে অত বড় প্রকল্প কিংবা অত বড় প্রজেক্টকে নিয়ে আপনাদের সাথে সমন্বয় করতে পারবে কি? হ্যাঁ, এইটা এই জন্যই বড় আকারের চাঙ্ক অফ ল্যান্ড দেখা হয়েছে, যেটাতে গভর্নমেন্ট উইল বি পার্টি। গভর্নমেন্ট ল্যান্ডটা দেবে একটা সার্টেন নীতিমালার ভিতরে, সেই নীতিমালাটা তৈরি করা হচ্ছে। গভর্নমেন্টের যেগুলো অ্যাভেলেবল ল্যান্ড আছে সেগুলা। শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালের ছাদে সোলার প্যানেল স্থাপনের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল ইন্টারিম পিরিয়ডে। জি। এবং সেক্ষেত্রে দেখেছি কিছু পারচেজ করার জন্য কিছু বেসরকারি খাত থেকে করা হয়েছে। ওইটার সর্বশেষ অবস্থা? এটার সর্বশেষ অবস্থা খুব একটা ফাংশনাল হতে পারেনি। হয়তো আমাদের নিয়মের ভিতরে কিছু সমস্যা থাকতে পারে, যেটা হয়তো সাফিসিয়েন্টলি বেসরকারি সেক্টরকে অ্যাট্রাক্ট করতে পারে নাই। সেটা একটা কারণ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। তো ঠিক কারণটা আমরা জানি না, কিন্তু এইটাকে ফাংশনাল করার চেষ্টা করা হচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দি পার্ট। আমি বললাম যে এই উদ্যোগটা সোলারের ক্ষেত্রে হয়েছে, ওখানে আরও বহু ইস্যু আছে, সেগুলো আলাপ হয়েছে। যেমন বায়োগ্যাসের কথা আছে, উইন্ড মিলের কথা আছে, এগুলো সবই আছে। এই 10,000 শুধু সোলারের কথা বলেছি আমি। অন্যান্য আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে এটা সোলারের জন্য 10,000, আগামী 2030-এর মধ্যে শুধু সোলার দিয়ে 10,000 করতে যাচ্ছি আমরা। আমি এই মুহূর্তে বলতে পারবো না। অবশ্য সরকার থাকবে না, কিন্তু এটার জন্য একটা কমিটি করা হয়েছে, তারা করে এটা জবাবটা দেবে। আপনি যদি আমাকে বেসিক প্রশ্ন করা শুরু করেন, আমার কাজ হলে মিটিংয়ে কি আলাপ হলো সেটা জানানো আপনাদেরকে। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে গত কয়েকদিন ধরে আরো বেশি হচ্ছে প্রকট হচ্ছে এনার্জি ক্রাইসিস। ধরেন রাস্তা জ্যাম থাকতেছে, এই ইমিডিয়েট ইমপ্যাক্ট নিয়ে কি আলোচনা হয়েছে আর ইমিডিয়েট কি সমাধান? এগুলো মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সেটা? বিভিন্নভাবে আপনারা দেখছেন কীভাবে করা হচ্ছে, যা সাপ্লাইটা স্মুথ করা সেটার চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ক্রাইসিস তো এলিভেট হচ্ছে না। না, হচ্ছে না, সেটা বিকজ এটার আপনারা জানেন কেন হচ্ছে না। কারণ প্রত্যেকে এটার মধ্যে আবার একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে, যে আমি এখান থেকে কী ব্যবসা করতে পারি, তাই না? এটা যতক্ষণ মতো এই অসমান লেভেল থাকবে ততক্ষণ মধ্যে এটা হবে। সরকার ইনিশিয়েটিভ নিচ্ছে, আপনি এটা জ্বালানি মন্ত্রকে স্পেসিফিক প্রশ্ন করে তারা জবাব দিতে পারবে। ভালো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রিপরিষদ সচিব। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। অভিজ্ঞতার অভাবে অন্তর্বর্তী সরকার দেশের মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ভোলায় এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, হামের টিকা না আনার কারণে অনেক মৃত্যু হয়েছে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবী বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব নয়। অর্থনীতির সূচক নিচের দিকে নেমে গিয়েছে, এই যে হামের টিকা আনে নেই, বহু লোক জীবন গিয়েছে। এইভাবে অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে তখন জনগণের অনেক ভোগান্তি হয়। কিন্তু যাই হোক, তারা নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। আমি জনপদের সময় আরও থাকছে। বান্দরবানে সাংগ্রাই উৎসব, জলকেলিতে বাতোয়ারা মারমা তরুণ তরুণীরা পুরনোকে বিদায় জানিয়ে বর্ষবরণে সবার মঙ্গল কামনা। বর্ণিল সাংস্কৃতিক। চট্টগ্রামে কলেজ ছাত্রকে নির্মাণাধীন ভবন থেকে লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। পূর্ব শত্রুতার জেরে বন্ধুরা মিলে ডেকে নিয়ে হত্যা করে আশফাক নামের ওই তরুণকে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায় আশফাককে রিকশায় করে জোর করে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন, পরে আবার দৌড়ে পালাতে দেখা যায় তাকে। তবে শেষ রক্ষা হয়নি, খুন হতে হয় বন্ধুদের হাতে। নির্মাণাধীন এই ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র আশফাককে। পুলিশ জানায় রোববার বিকেলে বন্ধু ফারদিন হাসান মুঠোফোনে কল করে আশফাককে ডাকেন। ফোনের কথা মতো চট্টগ্রামের বাকুলিয়া অ্যাক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় আসেন আশফাক। পরে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করলে দৌড়ে এই ভবনে আশ্রয় নেয় আশফাক। স্থানীয়রা জানায় তাকে মারধরের পর আটতলার লিফটের গর্তে ফেলে দেওয়া হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় সে। আমরা এখানে বসেছিলাম, এরপরে ও দূরে দূরে আসছে। এরপরে আমার ছোটো একটা জিজ্ঞেস করতেছে কি মানে তোমাদেরকে কেউ খুঁজতে পাঠাইছে, ও বলছে না। তারপর ও ছাদে উঠে গেছে, এরপরে আর কিছু হয়নি। শুনছে নাকি লিফটের ঘর থেকে পড়ে মারা গেছে, এরপর পুলিশে নিয়ে গেছে। ওকে যেভাবে দৌড়ায় মারলো, এটার জন্য অবশ্যই বিচার হওয়া দরকার, সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই সেটা। এ ঘটনায় আশফাকের বাবা আবুল হাশেম বাদী হয়ে মঙ্গলবার চকবাজার থানায় 7 জনকে আসামি করে মামলা করেন। 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বশত্রুতা নাকি কিশোর গ্যাংয়ের কোন্দল তা খতিয়ে দেখছে পুলিশ। 10-12 জনের একটা গ্রুপ আসলো, তাদের কাছে অনেকের কাছে চাকু, কারো ক্রিসমিস এরকম জাতীয় কিছু লাঠি ছোটো ছিল। তাকে টানা হেঁচড়া করে ওখান থেকে উঠে নিয়ে গেছে। তখন তারা যে বন্ধু ছিল তারা কিন্তু অত বাধাও দেয় নাই, এরকম কিছু বিষয় আসছে যেটা আমরা তদন্তের চেষ্টা করতে আসল ঘটনাটা বের করার জন্য। নিহত আশফাক কবির নগরীর BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র দাবদাহে যখন নাকাল জনজীবন, ঠিক তখন যশোরে নামল স্বস্তির বৃষ্টি। এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মুন্সিগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় গৃহবধূ সহ 5 জনের মৃত্যু হয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আকাশ মেঘাচ্ছন্ন, হঠাৎ ঝোড়ো হাওয়া, নামছে স্বস্তির বৃষ্টি। বৈশাখের 3য় দিনে এ বৃষ্টি যেন তপ্ত ধরিত্রীর বুকে আশীর্বাদ হয়ে এসেছে। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে পড়ছে দেশ। জনজীবন যখন অতিষ্ঠ, ঠিক তখনই যশোরে নামে বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের এই বৃষ্টিতে মুহূর্তেই গুমোট গরম কেটে প্রকৃতিতে শীতল আমেজ ছড়িয়ে পড়ে। যশোর বিমান বাহিনীর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুর 1:15 থেকে বৃষ্টিপাত শুরু হয়। বিকেল 2:45 পর্যন্ত 16 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুপুরে থেকে বৃষ্টিতে একটু ঠান্ডা লেগেছে, একটু আরাম লাগবে, আনন্দ পাচ্ছি, শান্তি পাচ্ছি, আল্লাহ দিচ্ছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঘোষনগর এলাকায় জমিতে কাজ করছিলেন কৃষক রাসেল। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া দর্শনা পারকৃষ্ণপুর এলাকার স্কুল ছাত্র আজিমউদ্দিন তার বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ঝিনাইদহের বাথানগাছি এলাকার রোজিনা খাতুন নিজ বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন। বজ্রপাতে গুরুতর আহত হন তিনিও। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মুন্সিগঞ্জের টঙ্গীর বাড়ির আড়িয়াল ও দিঘির পাড়ে আলাদা বজ্রপাতের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। একই দিনে 2 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জে ফেরিতে ওঠার সময় শীতলক্ষা নদীতে পড়ে গেল প্রাইভেট কার, কিন্তু গাড়ির গ্লাস খুলে বেরিয়ে প্রাণে বাঁচলেন চালক। স্থানীয়রা জানায়, বিকেলে শহরের হাজীগঞ্জ থেকে শীতলক্ষা নদী পারাপারের জন্য ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় প্রাইভেট কারটি। মুহূর্তেই সেটি নদীতে তলিয়ে যায়। তবে এর আগেই চালক গাড়ির ভেতর থেকে বের হয়ে নদীতে লাফ দেন। পরে স্থানীয়রা চালককে উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রাইভেট কারটি নদী থেকে তুলে আনে। টাঙ্গাইলে বিভিন্ন সময় আটককৃত শুল্ক ফাঁকি দেয়া তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুরে রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগাড়ে দেশি বিদেশি সিগারেট, বিড়ি ও জর্দা ধ্বংস করা হয়। জানানো হয়, বিভিন্ন সময়ে এসব সিগারেট, বিড়ি ও জর্দা জব্দ করা হয়। শুল্ক, আবগারি ও ভ্যাট ফাঁকি দেয়ায় তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংসকরণ কর্মসূচির আওতায় এসব সামগ্রী ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। জনপদের সময়।
বান্দরবানের সাংগ্রাই উৎসবে জলকেলিতে মাতোয়ারা বারবার তরুণ তরুণীরা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করেন সাংগ্রাই, যার প্রধান আকর্ষণ মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। বিকালে দ্বিতীয় দিনের মতো স্থানীয় রাজার মাঠে জলকেলিতে মেতে ওঠেন তরুণ তরুণীরা। উৎসব দেখতে মাঠে ভিড় করেন হাজারো মানুষ। এরই সঙ্গে পিঠা তৈরির ধুম পড়ে জেলার বিভিন্ন স্থানে। পাশাপাশি রয়েছে বর্ণিল সাংস্কৃতিক আয়োজনের অনুষ্ঠানও। এবং আনুষ্ঠানিকভাবে আজ জলকেলিতে শেষ হলেও জেলার বিভিন্ন পাড়ায় পাড়ায় এই উৎসব চলবে আগামী 19 এপ্রিল পর্যন্ত। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাবার হাত থেকে দাদির স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি। এখনও সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থ বিরোধী চক্র, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। হামা উপসর্গে 1 মাসে মৃত্যু ছাড়ালো 200, আক্রান্ত 20,000-এর বেশি। সুস্থ হওয়ার পর আবারও সংক্রমিত অনেক শিশু। পুরোপুরি নিরাময় হলেই হাসপাতাল ছাড়ার পরামর্শ। এবং ফিলিং স্টেশনে সীমাহীন দুর্ভোগ, তীব্র গরমে দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত চালক। ফুয়েল পাস অ্যাপে কারিগরি ত্রুটির অভিযোগ। ভারত থেকে আসছে ডিজেল, বন্দরেও খালাস শুরু। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।